শুভ সন্ধ্যা সবাইকে। আজ চৈত্র সংক্রান্তির দিনে খ্যাপার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খ্যাপারের আয়োজনে আছি আমি কাজী বুশরামি দিদি এবং আশরাফুল হাসান বাবু। কবিতা অবশ্যই শোনাবো, তার আগে কিছু কথা বলে নিতে চাই। আমরা এখন আসলে যে সময়ে আছি, এই করোনা আক্রান্ত যে ক্রান্তিকাল আমরা পার করছি, এই সময় একটি ভিন্ন আবহে এবার নতুন একটি বছর আসছে। আমরা কাল বাংলা 1427 নতুন বছরকে স্বাগত জানাতে যাচ্ছি একদমই ভিন্ন একটি পরিস্থিতিতে। জীবন থেমে থাকে না, এই এত কিছুর মাঝেও আমরা আমাদের জীবনে যে নতুন একটি বছর আসছে তাকে আমরা স্বাগত জানাবো, এবং যেহেতু আমরা কবিতার মানুষ, কবিতা দিয়েই স্বাগত জানাতে চাই। বাংলাদেশের সমস্ত সংস্কৃতি কর্মীদের হয়ে আমরা দুজন আজকে এই লাইভে এসেছি খ্যাপার প্ল্যাটফর্মে। খ্যাপা একটি থিয়েটার বিষয়ক পত্রিকা, যারা দীর্ঘদিন ধরে থিয়েটার বিষয়ক কর্মকাণ্ডের বিভিন্ন প্রকাশনা এবং তাদের পত্রিকায় সেগুলো তুলে ধরছে। খ্যাপার সাথে একদম প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে জড়িত। ওরা যখন বলল যে এরকম একটি আয়োজনের কথা, যেখানে শুধু আসলে আবৃত্তি আমাদের এখন আর বিনোদনের মাধ্যম নয়, আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী পর্যায়েও দেশের প্রয়োজনে আমাদের সংস্কৃতি কর্মীদেরকে যেভাবে পেয়েছি, আজকেও মনে হচ্ছে দেশের এই ক্রান্তিকালে, যেখানে আসলে আমরা সবাই অসহায়, আমাদের যুদ্ধ এক অজানা শত্রুর বিরুদ্ধে, সেই যুদ্ধে জয়লাভ করার জন্য আমাদেরকে একটি মাত্র উপায়ে চলতে হবে, সেটা হলো যে যার অবস্থানে বসে থাকা। এছাড়া আর কিছু করার নেই আমাদের এখন। আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই যা দিয়ে আমরা আমাদের এই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারি। খ্যাপাকে অনেক ধন্যবাদ। খ্যাপা আজকে এই আয়োজনে আমাদেরকে রেখেছে। সারা পৃথিবীর মানুষ আজকে যেভাবে সংগ্রাম করছে এই ব্যাধির বিরুদ্ধে, যে ভাইরাসটি এখনো আমরা চিনে উঠতে পারিনি, যেটি এখনো আমাদের শত্রু, আমি জানি না কতদিনে এর প্রতিষেধক আবিষ্কার হবে আর কতদিনে এই শত্রু আমাদের বন্ধু বা মিত্রে পরিণত হবে, যাকে আমরা বধ করে আমাদের বন্ধু হিসেবেই নিয়ে নিতে পারবো অন্যান্য ব্যাধি রোগের মতো। ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা যে যার গৃহে অবস্থান করে। খ্যাপার এই লাইভে একটি ডেসক্রিপশন দেয়া আছে, যেখানে লেখা আছে যে আমরা কি করতে যাচ্ছি, এবং সেখানে একটি নাম্বার দেয়া আছে, একটি বিকাশ নাম্বার। আপনারা যার যা সামর্থ্য তা দিয়েই এখানে আমার মনে হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এটা শুধু খ্যাপার হয়ে না, এটা সমস্ত বাংলাদেশের সমস্ত সংস্কৃতি কর্মীর হয়ে আমাদের নিবেদন আপনাদের কাছে। আপনারা যে যার অবস্থানে থেকে আপনাদের মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি জানি আমরা কেউই বসে নেই, সবাই সবার অবস্থান থেকে করছি, তারপরও এখানেও যতটুকু সম্ভব করব আমরা। তাহলে আজকে আমাদের আবৃত্তির পর্ব শুরু করি। প্রথমে আবৃত্তি করছি আমি আনোয়ার আহমদের হে নববর্ষ। যদিও নববর্ষ উদযাপনের এটি মোক্ষম কোনো সময় নয়, তারপরও আমাদের একটি পার্বণ চলে যাচ্ছে, তাকে আমরা দেখি কিভাবে স্বাগত জানাতে পারি। কি দিয়ে তোমাকে স্বাগত জানাবো হে নববর্ষ। বড় দুঃসময় এখন আমাদের, বড় দুঃসময়। আগে ছিল খান সেনা, রাজাকার আর আলবদরের ভয়, এখন লুটেরার। হে নববর্ষ, কি দিয়ে এখন তোমাকে স্বাগত জানাবো। বড় দুঃসময় এখন আমাদের, বড় দুঃসময়। আগে ছিল গুলির ভয়, এখন ঝড়, মানুষ মরছে শতে শতে। রোগের জীবাণু ভাসছে বাতাসে এবং অনাহার। কোন ভাষায় তোমাকে জানাবো স্বাগতম হে বৈশাখ। বড় দুঃসময় এখন আমাদের, বড় দুঃসময়, বড় দুঃসময়। কি দিয়ে তোমাকে স্বাগতম জানাবো হে নববর্ষ।
বড় দুঃসময় আমাদের। কাল যেহেতু শুরু হচ্ছে বৈশাখ, বৈশাখের একটি কবিতা পড়ছি কাজী নজরুল ইসলামের দুপুর অভিসার। যাস কোথা সই একলাও তুই অলস বৈশাখে, জল নিতে যে যাবি ওলো কলস কই কাঁখে, সাঁঝ ভেবে তুই ভর দুপুরে দুকুল নাচায়ে, পুকুর পানে ঝুমুর ঝুমুর নুপুর বাজায়। যাস নে একা হাবা ছুঁড়ি অফুট জবা চাঁপা করি তোর, দেখ লাল দেখে তোর লাল গালে যাই দিগবধূ সব থাবা থাবা ছুরি, পিকবধূ সব টিটকিরি দেয় বুলবুলি চুম করি, ওলো বউল ব্যাকুল রসালো তরুর সরস ওই শাখে। দুপুর বেলা পুকুর গিয়ে একুল উকুল গেল দুকুল তোর, ওই চেয়ে দেখ পিয়াল বনের দিয়াল ডিঙে এলো মুকুল চোর, সারং রাগে বাজায় বাঁশি নাম ধরে তোর ওই, রোদের বুকে লাগলো কাঁপন সুর শুনে তোর সই, পলাশ অশোক শিমুল ডালে বুলাস কিল হিঙুল গালে তোল, আমলজা তাইতে হাদায় শ্যাম চুমু খায় সব সে কুসুম লালে, পাগলি মেয়ে রাগলি নাকি ছিছি দুপুর কালে বল কেমনে দিবি সরসধর পরশই তাকে, যাস কোথা সই একলা ও তুই অলস বৈশাখে। আমার মনে হয় আমাদের সাউন্ডটা একটু বাড়াতে হবে। অনেকে কমেন্ট করছেন সাউন্ড বাড়ানোর জন্যে, যেহেতু মোবাইলের মাধ্যমে আসলে আমরা উপস্থাপনায় আছি এবং এটা আমাদের প্রথম লাইভ, আমরা এর আগে কখনো লাইভে কখনো কবিতা পড়িনি, লাইভ ব্যাপারটার সাথেই আমরা আমাদের বেশি ফ্যামিলিয়ার না, আমাদের সাথে যায়ও না। আজকে প্রথম লাইভ করছি, এজন্য আসলে টেকনিক্যাল বিষয়গুলো ঠিক বুঝে উঠতে পারিনি আমরা এখনো। যদি অনেকে বলেছেন সাউন্ডের কথা, এখন কি সাউন্ডটা ঠিক আছে একটু জানালে ভালো হয়। একটু জানাবেন, আমরা আমাদের উপস্থাপনায় চলে যাচ্ছি। মইনুল করিমের কবিতা ক্ষুধা। ঠোঁটের এক কোণে হাসি ঝুলিয়ে ছেলেটি শুয়ে আছে, সে আজই জানল পথ পথেরই প্রান্তে। সেদিন খুব ভোরে চোখ মেলেই মাকে ডাকল, প্রতিদিনকার মতো মা উঠলেন না ক্ষুধার্ত শিশুর ডাকে। সামান্য দূরে রেলের বগির পাশে পড়ে থাকা আধেক খাওয়া রুটির দিকে ছুটল ছেলেটি, পিছন থেকে আর ডাকল না তার মা। প্রতি রাতে পশুর ছোবলে একটু একটু করে শেষ হয়ে গেছে মায়ের প্রাণ। 6 বছরের ছেলেটি তা জানল না। আধেক রুটিতে এবেলা চলে গেল, ও বেলা চাইতে হলে মাথায় টুপি থাকতে হয়, হাতে জপ মারল। ছেলেটি দুটোই নিল। দূর দূর করে তাড়িয়ে দিল স্টেশনের যাত্রীগণ। ধর্মকে এইভাবে হেনস্থা, খেলা ভেবে নিয়েছিস ধর্মকে? কুকুরের সামনে ছুঁড়ে দিলেও কেউ ওকে এঁটো খাবারটুকুও দিল না। ঈশ্বর আল্লাহ ভগবান যে পৃথিবীতে আলাদা আলাদা বাস গেড়েছেন 6 বছরের ছেলেটির তা জানা ছিল না। সূর্যটা এখন আর মাথার উপরে নেই, খানিকটা হেলে। মায়ের খবর নেই, অথচ রাক্ষসী ক্ষুধা দল এবং বল নিয়ে হাজির পেটে। ভোজনালয়ের পুরীগুলো ছেলেটিকে ডাকছে যেন। পুরীতে হাত দিতেই বাবুর্চি নরম গরম তেল ছিটানোর অভিনয় করল। ছেলেটি দৌড়। ছেলেটি জানত না ওটা অভিনয় ছিল। ট্রাক ড্রাইভার জানত না এভাবে আসবে ছেলেটি। ছেলেটিকে ক্ষুধা আর গিলে খেতে চাইল না, তাই সে কখনোই মাকে ডাকল না, ধর্মকে কটাক্ষ করল না, চুরিও করল না। ক্ষুধাকে সে বুড়ো আঙুল দেখিয়ে ঠোঁটের এক কোণে হাসি ঝুলিয়ে শুয়ে আছে। সে আজই জানল
পথ পথেরই প্রান্তে। আমি আজকে ঠিক করেছি আমার অনেক বড় বড় কবিতাদের কবিতা তো পড়াই হয়, আমি আজকে আমার প্রিয়জনদের কবিতা পড়ব। এখন পড়ছি কেতন শেখের কবিতা দাদন। আমার কাছে সময় আছে, তোমার সেটা নেই। আজকে না হয় তোমায় কিছু মুহূর্ত ধার দেই। তোমায় দেখাই বৃষ্টি বরে স্মিত নদীর বুক। একটু ভাবাই কেমন হবে ডুব সাঁতারের সুখ। জল আর তলের দোটানাতে কোন অজানার আশা। ব্যস্ত তুমি, ভুলেই গেছো এই তো ভালোবাসা। তোমায় শোনাই অনিল সুরে ভুবন চিলের গান। এক মুঠো রোদিনে শুকাই সূর্য স্নেহের ঘ্রাণ। এমন বাতুর ভাবনা ঘিরেই প্রেমের পরিসর। ব্যস্ত তুমি প্রেমকে ছোঁয়ার পাও না অবসর। তোমায় দেখায় হাসির আড়াল কান্না সুখের মায়া। অনিশ্চিতের জীবন খরায় সঙ্গী তরুর ছায়া। নিত্য আশা যেথায় জমায় নিটোল অহংকার। ব্যস্ত তুমি, ভুলেই গেছো সেটাই তো সংসার। তোমায় শোনাই সন্ধ্যার আগে স্মরণ সুধার আলাপ। একটু শুকাই ডায়েরি ভাঁজে যত্নে রাখা গোলাপ। যুগল স্মৃতির এমন রুমাল ভিজবে একার জলে। ব্যস্ত তুমি, ভুলছো জীবন নিজ নিয়মেই চলে। তোমার আছে সবই, শুধু মনের রেশন নেই। আজকে না হয় তোমায় কিছু মুহূর্ত ধার দেই। শুধু দর্শক, আপনারা আমাদের দুজনের আবৃত্তি পরিবেশনা শুনছেন খ্যাপার লাইভে। খ্যাপার লাইভে আপনারা যারা আছেন তারা দর্শক হিসেবে তারা দেখবেন যে এখানে একটি ডেসক্রিপশন দেয়া আছে, যেখানে বলা আছে যে সারা দেশে অভাবগ্রস্ত মানুষের জন্য খ্যাপা একটি ফান্ড তৈরি করছে, যেটা দিয়ে আসলে দুস্থ মানুষের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র তাদেরকে প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হবে। আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী খ্যাপার এই নাম্বারে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি সামিউল আজিজ লিখেছেন, বাবু ভাই জল তরঙ্গ শুনতে চাই। শোনাবো ভাই, টিভির স্ক্রিন মিরর করছি, ভাল লাগছে। আচ্ছা জি, ধন্যবাদ আপনাদেরকে। দিনাপু আছে, রিমন আছে, একটু আগে দেখেছি। দাদাও দেখলাম একটু আগে লিখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। শুভ আছে, যারা আছেন সাথে অনেক ধন্যবাদ। যেহেতু একটি অনুরোধ পেয়ে গিয়েছি, অনুরোধের কবিতাটি পড়ে শোনাই। আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে বেশ কিছু ছোট ছোট অনুষঙ্গ আমাদের জীবনকে ঠিক বেঁধে রাখে, গুছিয়ে দেয়। তেমনি একটি অনুষঙ্গ একটি পরিবারের জল তরঙ্গ। আপনার নিজের পরিবারে হয়তো তেমনই অন্য কোনো অনুষঙ্গ থাকতে পারে, যেটা নিয়ে হয়তো আপনাদের ভেতরে এই বন্ধনটা পারিবারিক বন্ধনটা রয়ে গেছে। সুখে দুঃখে ভালো মন্দে আপনারা একসাথে আছেন, যে যারটা মিলিয়ে নেবেন। অরণি বসুর কবিতা জল তরঙ্গ। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, জল তরঙ্গ আছে। আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই, গাড়ি বারান্দা নেই, জল তরঙ্গ আছে। জল তরঙ্গ বলতে তোমরা কি ভাবছো জানি না। আমার যে জল তরঙ্গটা মাত্র 7.5 টাকার। আমার ছেলের প্রথম জন্মদিনে আমি উপহার পেয়েছিলাম। তো এই 7.5 টাকার জল তরঙ্গ নিয়ে এত কথা কেন? আসলে আমাদের জল তরঙ্গটা এখন আর ঠিক জল তরঙ্গ নেই। ওটা এখন আমাদের বাড়ির রাগ কমানোর যন্ত্র।
যখন আমি কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি, তখন আমার স্ত্রী জলতরঙ্গ বাজাতে আরম্ভ করে। আমার স্ত্রী যখন রেগে যায়, প্রায়শই যায়, এমনকি খুব তুচ্ছ কারণেও, তখন আমি জলতরঙ্গ বাজাতে আরম্ভ করি। আর যেদিন কলে জল থাকে না, ডাল সেদ্ধ হয় না, বাজারে মাছের দাম অসম্ভব চড়া, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, যেদিন দুজনেই আমরা যাকে বলে একেবারে ক্ষেপে উঠি, যখন সমস্ত দাঁত, নখ আর জিভ পার করে ছুটে যায় পরস্পরের দিকে, তখন আমাদের ছেলে জলতরঙ্গটা বাজায়। আশ্চর্য, জলতরঙ্গ বাজতে শুরু করলেই আমাদের রাগ পড়ে যেতে থাকে। রাগ পড়ে যেতে যেতে, সত্যি বলছি, আমরা আবার মুচকি হেসেও ফেলি। এমনিতর সুখ দুঃখ নিয়ে জলতরঙ্গের সঙ্গে আমাদের গেরস্থালি। যখন প্রতিবেশীদের উৎসুক দৃষ্টি আমাদের জলতরঙ্গ সুখ হরণ করে নেয়, যখন তাদের সমস্ত ঈর্ষা ঝরে পড়ে এই 7.5 টাকার জলতরঙ্গের ওপর, তখন আমরা এক বুক ভালোবাসায় ওটাকে আগলে রাখি। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই, ভালোবাসার উচ্ছ্বাস নেই, তবু যে জলতরঙ্গটা আছে, সেই জন্যেই, হ্যাঁ, সেই জন্যেই জানো, আমরা এখনো টিকে আছি। আসলে ওটাই আমাদের ভালোবাসার একমাত্র অবলম্বন। আমি একটু আগে বলছিলাম যে আমি আমার সব প্রিয়জনদের কবিতা পড়তে চাই। আমি এখন আমার খুব প্রিয় বন্ধু সুভাষিস সিনহা, ওর একটি কবিতা পড়ছি, দুহু। তুমি আর আমি কিছুক্ষণ চুপ হলে পুরোটা পৃথিবী একসাথে কথা বলে। তুমি চেয়ে থাকো নিঃসীম নীল, ধনী প্রসবিনী, একেলা কৌতূহলে। হাতে নেই রেখা, তবু ফেলো ভয় পা, শিকড় বাকড় জড়ায়ে জড়ায়ে ভুলে। এইটুকু ঘুম, চোখের তলায় ঘাম, কথা জন্মের রক্ত রাঙানো হুলে। তুমি আর আমি কুয়াশায় সারা হলে চৌদিকে জলে 2 জন্মের রোদ। তুমি গেয়ে থাকো অস্ফুট মল্লার, আকণ্ঠ আমি খেয়ালের বুদবুদ। আমি একটু আগে দেখছিলাম কয়েকজন হঠাৎ দেখা শুনতে চেয়েছেন। আমরা কি এখন হঠাৎ দেখা পড়তে পারি? আর মেঘলা দিনে শুনতে চাই রানা। আচ্ছা, এই খর চৈত্রের শেষ দিনে, বৈশাখের 80 সময়ে মেঘলা দিনে, আচ্ছা ঠিক পড়বো, অসুবিধা নেই, যে কোনো সময় যে কোনো কবিতায় পড়া যায়। আর আচ্ছা, জনি বলেছে ক্যামেরা, আসলে আমরা যদি সাউন্ডের কথা চিন্তা করি, একটু কাছে নিয়ে এসেছিলাম ক্যামেরাটা, যদি 2 জনকে একসাথে ফ্রেমে আটাতে যাই তাহলে একটু বোধহয় সাউন্ডের সমস্যা হবে কিনা। আচ্ছা, চেষ্টা করছি আমরা যেটুকু সম্ভব ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে দুজনই এক ফ্রেমে ছিলাম, কিন্তু তখন সাউন্ডটা প্রপারলি আসছিল না, যার কারণে বলছেন আবার হঠাৎ দেখা কবিতা। ঠিক আছে, হঠাৎ দেখা আছে তোমার কাছে? হঠাৎ দেখা বের করে নাও। তিথি আপু, ফাল্গুনী শোনানোর বিনীত অনুরোধ। ফাল্গুনীটা শোনাবেন। আচ্ছা ঠিক আছে, শোনো। ফাল্গুনের সুভাষিস, শুভেচ্ছা তিথি। আচ্ছা, সুভাষির কবিতা মাত্র পড়লাম, সুভাষিস শুনেছে কিনা জানি না। আচ্ছা, হঠাৎ দেখা নিয়ে অনেকে লিখছেন, আমরা হঠাৎ দেখাটা পড়েই ফেলি তাহলে। সাউন্ড একটু কমবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়,
দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচিনহার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন সব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনে। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। করবে ফাল্গুনি শুনতে চেয়েছে স্বামী, রানা শুনতে চেয়েছে মেঘলা দিনে। কোনটা পড়বো? আচ্ছা, ফাল্গুনি পড়ি। দুটোই পড়তে হবে, দুটোই পড়তে হবে, তা নাহলে আবার রানারটা পড়লে স্বামী মাইন্ড করবে, স্বামীটা পড়লে রানা মাইন্ড করবে। আচ্ছা, আমি ফাল্গুনিটা আগে পড়ি, কিন্তু বসন্তের শেষ দিন। কাজী নজরুল ইসলামের কবিতা ফাল্গুনি। সখী পাতিসনে শিলাতলে পদ্ম পাতা, সখী দিসনে গোলাপ ছিটে খাসলো মাথা। যার অন্তরে ক্রন্দন করে হৃদে মন্থন, তারে হরিচন্দন কমলি মালা। সখী দিস নিল বড় সে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনিরা ফাগুন। সে যে হানে হুল খুলসুরি, ফেটে পড়ে ফুলকুড়ি, আই বুড়ি বুকে ধরে ঘুন। যত বিরোহিনী নিমখুন, কাঁটা খায় নুন। নব সহকার মঞ্জুরি সহভ্রমরী, চুমে ভুমরা নিপট হিয়া মরে গোমরি। কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফটিক হই আপ রাঙা গাল। যত আত ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারি না সই ফুলো ঝামেলা, প্রাতে মল্লি চাঁপা সাজে বেলা চামেলা। হ্যাঁ ফুটলো মাধবী হুরি, টকমগ তরুপুরি, পথে পথে ফুল ঝুরি সজিনা ফুলে। এত ফুল দেখে কুলো বালা, কুল না ফুলে। এলো আলো রাধা ফাঁক ভরি চাঁদেরও থালায়, ঝরে জোছনা আবির সারা শ্যাম সুষমায়। যত ডালপালা নিমখুন, ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুমঝুম হরির খেলা। শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বনবেঠিকায়, কত কুলবধূ ছেড়ে শাড়ি খুলেরও কাঁটায়। সখী ভরা মোর এ দুকুল, কাঁটাহীন শুধু ফুল
ফুলে এত বেঁধে ফুল, ভালো ছিল হায় সখী ছড়িত দুকুল যদি খুলেরও কাঁটায়। স্বামীটা পড়া শেষ। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক পরিবারের বাবা মায়েরা তাদের সন্তানদেরকে যুদ্ধে যাবার জন্য অনুপ্রাণিত করেছেন। অনেক বাবা মায়েরা আবার তাদের সন্তানদের জন্য একটু বিচলিত হয়ে তাদেরকে যুদ্ধে যাবার জন্য বারণও করেছিলেন। ঠিক তেমনি সমসাময়িক সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধু তরুণ যারা চিকিৎসা পেশার সাথে নিয়োজিত, যারা সাংবাদিকতা পেশার সাথে নিয়োজিত, তারা তাদের জীবন বাজি রেখে আজকে মানব সেবার যে যুদ্ধে তারা নামছে সেখানে তাদের পরিবারও সন্ত্রস্ত, ভীত। ঠিক সেই বন্ধুদের জন্য আমার মুক্তিযুদ্ধকালীন শামসুর রহমানের লেখা একটি কবিতা যদি ফিরে আসি, এই কবিতাটি পড়ছি। মা, তোমার আর আমার মধ্যে 15 বছরের ব্যবধান। তোমার মুখের রঙিন সূর্যাস্ত আমাকে বলছে আমাদের দূরত্ব আর নৈকট্যের দীর্ঘ কাহিনী। বলেছে কি করে তুমি আমাকে স্নেহের সরোবরে নাইয়েছ প্রতিদিন। তোমার দোয়ার পাপড়িগুলো নীরবে ঝরেছে আমার ওপর। তোমার শুভ কামনা দিয়ে আমাকে আগলে রেখেছ প্রতি মুহূর্তে। তোমার কাছে চির ঋণী আমি। এই উচ্চারণ এমন তুচ্ছ যে তোমাকে বলিওনি কোনোদিন। মা, সেদিন খর দুপুরে তুমি আমাকে বললে তুমি যাবে না আর কোনো জনসভায় অথবা মিছিলে। চাই না তুমি রক্ত জবার মতো কথা বলো কোথাও। তোমার কণ্ঠনালী ওরা চেপে ধরতে চায়, তা কি অজানা তোমার? না, তুমি কোথাও যাবে না আর। আমার নির্দেশ সবার উপরে যেন। মা, মা, তোমার নির্দেশ হিত কথার মতো অবশ্য মান্য। তোমার বারণকে সম্মান জানাতে গিয়ে ভুল করেছিলাম একদা। এবার আমি তোমার বারণ শুনবো না মা, কারণ এখন তোমার আমাদের পূর্বপুরুষ আর উত্তর পুরুষদের মা জননী জন্মভূমি আমাকে ডাক দিয়েছে এই সকালে। দেখো, সকল পিছুটান ছেড়ে খোলা পথে পা বাড়ালাম। মানব দলনে শপথ, দানব দলনে সফল হয়ে কপালে জয়টিকা নিয়ে যদি ফিরে আসি, তখন আমাকে ক্ষমার আলোয় ধুইয়ে দিয়ে বুকে টেনে নিও মা। লাকি আপা আছে, অর্ণব আছে, জনি আছে, লাবণ্য আছে, কুহু আছে, নাবা আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা খুবই অনুপ্রাণিত, ভালো লাগছে সবাই আছে দেখে। আমাদের নিজেদের মানুষগুলো আমাদের শুনছেন, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমাদের আবৃত্তি অঙ্গনের বন্ধুরা শুনলে আরো বেশি ভালো লাগে, কারণ তারা আসলে বোধহয় ফিডব্যাকটা আর ভালো দিতে পারবেন। যেহেতু স্পেশালি বলেছি প্রথমে যে আজকে আমরা প্রথম লাইভে কবিতা পড়ছি, এটা একদমই নতুন অভিজ্ঞতা। আমি আচ্ছা, আমি ওই মেঘলা দিনে পড়ে, মানে আমি আসলে রিকোয়েস্ট পড়ে শেষ করতে চাচ্ছিলাম। রানার অনুরোধ ছিল, মেঘলা দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে পড়ছি। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারপাশে লোকজন। রোজই মনে হয় সেদিনকার আলাপে, সেদিনকার কাজের ফাঁকে সব কথা বুঝি দিনের শেষে একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটা যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু
আজ মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তার সমস্তটা শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরিতে সিঁধ কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটা কেবলই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সে আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ে শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি, কি করি? কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোয় জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সে আমার সর্বনেশে ভিখিরি, রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। অনেক অনুরোধ আসা শুরু হয়েছে। বৈশাখের কবিতা দিয়ে শেষ করলে ভালো হয়, মেহেদি হাসান বলছেন। হ্যাঁ, শেষ করব। আরেকজন বলেছিলেন ক্যাম্পে পড়ার জন্য বাবু ভাইকে, ক্যাম্পে আরেকজন দুজন শুনতে চেয়েছে। এদিকে পাভেল বলেছে আবার জীবন দাসের কবিতা দিয়ে শেষ করতে। আমরা বৈশাখের কবিতা দিয়ে শেষ করব। আর ক্যাম্পে পড়বো না দুজন পড়বো এখন বুঝতে পারছি না, কারণ দুটোই বেশ লম্বা কবিতা, অনেক বড় কবিতা। জীবন দাসের কবিতা এইখানে ক্যাম্পটাই পড়ি তাহলে। আমাদের এই অসহায় সময়ে ক্যাম্পে কবিতাটি আসলে একটি যথাযথ কবিতা আমি বলবো, কারণ এটিও মানব সভ্যতার অসহায়ত্বের একটি পরিপূর্ণ প্রকাশ এখানে আমরা দেখতে পাই। জীবন দাস নিজে অনুধাবন করেছিলেন এবং লিখেছিলেন। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়া, বসন্তের রাতে চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘায় মৃগে সারা রাত ডাকে। কোথাও অনেক বনে যেখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের, আসিতেছে তার দিকে। আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে। তাহাদের হৃদয়ের বন, বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসার সান্ত্বনায়, আঘ্রাণে, আস্বাদে। কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন,
মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, সন্দেহের আবছায়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। ঘৃণী মৃগের মুখের রূপে হয়তো চিতারও বুকে জেগেছে বিস্ময়, লালসা আকাঙ্ক্ষা সাধ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে। আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন। একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে। দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায় মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে, হরিণেরা আসিতেছে। তাদের পেতেছি আমি টের, অনেক পায়ের শব্দ শোনা যায়, ঘাই মৃগী ডাকিতেছে জ্যোৎস্নায়। ঘুমাতে পারি না আর, শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি, তারপর বন্দুকের শব্দ শুনি। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে, এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে, বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণীর ডাক শুনে শুনে। কাল মৃগী আসিবে ফিরিয়া, সকালে আলোয় তারে দেখা যাবে, পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে, মানুষেরা শিখায়ে দিয়েছে তাদের এই সব। আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাব, মাংস খাওয়া হলো তবু শেষ, কেন শেষ হবে? কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে? তাদের মতন নই আমিও কি? কোনো এক বসন্তের রাতে, জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমারেও ডাকেনি কি কেউ জ্যোৎস্নায়, দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো? আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে, চিতার চোখের ভয় চমকের কথা সব পিছে ফেলে রেখে, তোমারে কি চায় নাই ধরা দিতে? আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলায় রক্তে মিশে গেছে, এই হরিণীর মতো তুমি বেঁচে ছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে? তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি, বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো। প্রেমের সাহস সাধ স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পাই, ঘৃণা মৃত্যু পাই, পাই নাকি? দোনালার শব্দ শুনি, ঘাই মৃগী ডেকে যায়, আমার হৃদয়ে ঘুম আসে নাকো একা একা শুয়ে থেকে। বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয়। ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে, যাহাদের দোনলার মুখে আজ হরিণেরা মরে যায়, হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে, তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয় কথা ভেবে, কথা ভেবে ভেবে। এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফড়িঙে কীটে মানুষের বুকের ভিতরে, আমাদের সবের জীবনে। বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা
সবাই। আমি এবার পড়ছি। আচ্ছা, কবিতা পড়ার আগে আরেকবার আপনাদেরকে, যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানানোর জন্য আরেকবার বলছি, থিয়েটার ম্যাগাজিন খ্যাপা, যাদের আয়োজনে আমরা আজকে এখন লাইভে আছি, তারা এই করোনার ক্রান্তিকালে যারা দুস্থ মানুষ রয়েছেন তাদের সহযোগিতায় ওরা কাজ করছে, এবং তাদের সাহায্য করবার জন্য আর্থিক সাহায্য আপনারাও করতে পারেন। আপনারা এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। পেজে ডিটেল দেওয়া আছে, আপনারাও যদি এগিয়ে আসেন আমরা খুশি হব। আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল। আমি এবারে পড়ছি আবুল হোসেন খোকনের কবিতা নষ্ট বেহুলা। তাহলে এবার লক্ষিন্দর চলো, নষ্ট কষ্ট সব দেয়ালে পেড়ে ঠুঁকে দুগ্ধ স্নান করে আসি। নষ্ট মানুষ, নষ্ট প্রেম, নষ্ট ভালোবাসা, ভালোবেসে মানুষ জন্ম চিনে নেই আরেকবার। নষ্টে নষ্টে নষ্ট বেহুলা, তোমার হুলুস্থুল কষ্টের ভেলায় আসবে না কখনো। বিশ্বাসে দংশন করে কাল সাপ বেহুলা এখন। অকারণ হেসে লুটোপুটি, অবিরাম আদিম খেলাধুলা বাবুদের মহাজনের নৌকোয়। পায়ের কাছে তার পড়ে থাকে এখন জান্নাতুল ফেরদৌস। ডোবাকে সাগর ভেবে যারা তৃপ্ত সাগর দেখেছে বলে, তাদেরই একজন এখন বেহুলা। সরল বিশ্বাস চিতার আগুনে ছুঁড়ে যারা বলে জ্বলন্ত মিথ্যে, যায়নি তো কখনো নিষিদ্ধ অঞ্চলে, তাদেরই একজন এখন বেহুলা। কম্পমান উষ্ঠ দেখে যারা পড়তে জানে না ভালোবাসা, তাদেরই একজন এখন বেহুলা। হায় ভালোবাসা, 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 সে কোন নষ্ট বিশ্বাসের কাছে বলো ভালোবাসা রেখেছিলে নিশ্চিন্তে বন্ধক? তুমি তো জানো না লক্ষিন্দর, কোনো কালসাপ নয়, ভালোবাসারাই এখন মানুষ খায়। ভালোবাসলে মানুষ নষ্ট হয়, নষ্ট হতে হতে কষ্ট পায়, কষ্ট পেতে পেতে মরে যায়, কষ্ট পেতে পেতে মরে যায়। আমাদের একজন দর্শক শ্রোতা সুব্রত কুমার লিখেছেন কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান কবিতাটি শুনতে চান উনি। হে সর্বশক্তিমান মানে দাও সূর্য, দাও ধৈর্য। আমরা তাহলে দুজন মিলেই পড়ি কবিতাটি। দাও সূর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান। কষ্ট পেতে পেতে মরে যায়, এটা তো আবুল হোসেনেরই একটি কবিতা। আচ্ছা, ঠিক আছে। আবুল হোসেনের কবিতা তিথি একটু আগে পড়লো, আমারও খুব
পছন্দের কবি আবুল হোসেন, কিন্তু দুর্ভাগ্য উনি খুব বেশি কবিতা লেখেননি। প্রথম কাব্যগ্রন্থের পরে বোধহয় 25 বছর গ্যাপ দিয়ে এই গত বইমেলা বা তার আগের বইমেলায় আরেকটি কাব্যগ্রন্থ এসছে। একজন কবি কিভাবে এত কম লিখে তৃপ্ত হতে পারেন আমরা জানি না, কিন্তু তাদের এই কম কবিতা পড়েও আমরা তৃপ্ত। যে কয়েকটি কবিতা লিখেছেন অসাধারণ কবিতা, তার মধ্যে লালন। আমি আবুল হোসেনের লালন কবিতাটি পড়ছি, আশা করি ভালো লাগবে আপনাদের। পরাণের গহীন ভিতর শুনতে চেয়েছেন আরো একজন। আচ্ছা, পড়ে দেবো। পরাণের গহীন ভিতর। লালন। একদিন আমিও ইতিহাস হব, অর্থাধিপতি হতে পারিনি বলে, প্রিয় প্রাঙ্গণে প্রিয় ফুল ফোটাতে পারিনি বলে, সুজনের সুজন হতে পারিনি বলে, তাকে আগলাতে পারিনি। কষ্টে কষ্টে মরে গিয়ে আমিও একদিন সুজন হব লালন, আমিও একদিন ইতিহাস হব, আমিও কিংবদন্তি হব। ভালোবাসি, পাশে থেকে ছন্দময় কাশবন হতে পারি। মিথ্যে মিথ্যে লালন, সব মিথ্যে। জ্যোৎস্নার বন্যায় নিকোনো উঠোনে আলতাচরণ মিথ্যে, হৃদয় মন্দিরে কারো নামে প্রদীপের দহন মিথ্যে, সাদা ভাতের বদলে সাদা হাসনা হেনায় জীবন কাটানো মিথ্যে। লালন, লালন, শূন্য হয়ে কি আমি পাপ করেছি? যমুনার শান্ত জল ভালোবেসে কি আমি পাপ করেছি? জনে জনে হৃদয়ের ফেরি না করে উদাস দুপুর ভালোবেসে কি আমি পাপ করেছি? লালন, সবল বর্ষা ফলকের মাথায় দুলছে দেখো আমার পৃথিবী। সুতো ছিঁড়লেই বিলীন হয়ে যাব, কষ্টের নদীতে ডুব সাঁতার দিয়ে ইতিহাস হব লালন। অতঃপর অতঃপর কিংবদন্তি হব। পরাণের গহীন ভিতর শুনতে চেয়েছিলেন একজন, কয়েকজনই শুনতে চেয়েছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত নাজমুল সোহেলেরটা দেখতে পাচ্ছি। আচ্ছা। পরাণের গহীন ভিতর থেকে পরাণের গহীন অনুরোধ। ভিতরের পিলসোজের উপর পিতলের প্রদীপ, সামিউল আজিজ লিখছেন। আচ্ছা, অনেক বড় বড় কবিতা এগুলো ভাই। আমাদের সময় খুব বেশি নাই, আমরা আচ্ছা। আর বড় কবিতা পড়বো না আমরা। আচ্ছা, পরাণের গহীন পরাণের ভিতরটা গহীন পড়ি। ভিতরটা একটা তুমি পড়ো, আর আমি তাহলে পিলসোজের উপর পিতলের প্রদীপটা পড়বো। আচ্ছা, ঠিক আছে। পরাণের গহীন ভিতরের পর্ব 11। কি আছে তোমার দেশে? নদী আছে? আছে নাকি ঘর? ঘরের ভিতরে আছে পরাণের নিকটে যে থাকে। উত্তর সিথানে গাছ, সে গাছে পাখির কোটর আছে নাকি? পাখিরা কি মানুষের গলা নিয়ে ডাকে? যখন তোমার দেখা জানা নাই পাবো কি পাবো না, যখন গাছের নিচে এই দেহ দিবে কাল ঘুম, যখন ফুরাইয়া যাবে জীবনের নীল শাড়ি বোনা, তখন কি তারা সব কয়া দিবে আগাম নিগুম? আমার তো দেশ নাই, নদী নাই, ঘর নাই, লোক। আমার বিছানায় নাই সোহাগের তাঁতের চাদর, আমার বেড়ায় খালি ইন্দুরের বড় বড় ফোঁক। আমার বেবাক ফুল, কাফনের লোপানি আতর। তোমার কি সাধ্য আছে নিয়া যাও এইখান থেকে? আমার জীবন নিয়া করো তুমি সাত নরসিকা। আচ্ছা,
খ্যাপার আজকের লাইভে আপনারা যারা আছেন সবাইকে আমাদের কৃতজ্ঞতা। খ্যাপা গতকালকেও বেশ কিছু লাইভ করেছে, আগামী দিনও পয়লা বৈশাখে বেশ কিছু লাইভ থাকবে, সারাদিনে বোধহয় 4টি সেশন থাকবে সকাল থেকে রাত অবধি। আপনারা সবাই খ্যাপার এই লাইভগুলোর সাথে থাকবেন। আশা করি আপনাদের এই হোম কোয়ারেন্টাইনের সময়গুলো ভালো কাটবে। আমরা জীবনানন্দ দাশের কবিতা, একটি দ্বৈত কবিতাই পড়ি, যেটি অনেক বছর পরে আমরা পড়তে যাচ্ছি, সম্ভবত 24 বা 25 বছর পরে পড়তে যাচ্ছি। ওরকম 97 সালে আমরা একটি প্রোডাকশন করেছিলাম। সেখানে আমি না এখানে একটু এই প্রাচীন পুঁথিটা একটু দেখাতে চাই। এটা সেই প্রাচীন পুঁথি, আমাদের সেই স্ক্রিপ্টটা 23 বছর আগের একটা কাগজের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এটা কত প্রাচীন। সেখান থেকে আমরা পড়ব। প্রোডাকশনটির নাম ছিল তারাটির সাথে তারাটির কথা হয়। জীবনানন্দ দাশের কবিতা নিয়েই ছিল, আমারই গ্রন্থনা নির্দেশনা ছিল এটি। আমরা দুজন ওখানে একটি ডুয়েট করেছিলাম, সেই ডুয়েটটাই তাহলে এখন করছি। এখানে 2-3টা কবিতা মিক্সড, মানে বেশ কয়েকটি কবিতার কোলাজ জীবনানন্দ দাশের। এটি এমন না যে এমন একটি কবিতা। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্ম পাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু আর, এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্ম পাতার বুকের ভিতরে সে। তোমায় ভালোবেসেছি আমি তাই, তোমায় ভালোবেসেছি আমি তাই, শিশির হয়ে থাকতে যে ভয় পাই, হয়ে থাকতে যে ভয় পাই। তোমার কোলে জলের বিন্দু পেতে, তোমার কোলে জলের বিন্দু পেতে, চাই যে তোমার মধ্যে মিশে যেতে, মধ্যে মিশে যেতে। শরীর যেমন মনের সঙ্গে মিশে, জানি আমি তুমি রবে, আমার হবে ক্ষয়। পদ্ম পাতায় একটি শুধু জলের বিন্দু নয়, এই আছে নেই, এই আছে নেই জীবন চঞ্চল, তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্ম পাতার জল। বুঝেছি আমি তোমায় ভালোবেসে, নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল, পদ্ম পাতায় তোমার জলে মিশে গেলাম জল। তোমার আলোয় আলো হলাম, তোমার গুণে গুণ, অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করুন, জীবন ক্ষণস্থায়ী তবু হায়। এই জীবনের সত্য তবু পেয়েছি এক তিল, পদ্ম পাতায় তোমার আমার মিল। আকাশ নীল পৃথিবী এই মিঠে, রোদ ভেসেছে ঢেকিতে পার পড়ে, পদ্মপত্র জল নিয়ে তার নড়ে, পদ্মপত্রে জল ফুরিয়ে যায়। তোমায় আমি দেখেছিলাম ঢের, সাদা কালো রঙের সাগরের কিনারে এক দেশে, রাতের শেষে দিনের বেলার শেষে। এখন তোমায় দেখি না কভু আর, 7টি সাগর 13 নদীর পার, যেখানে আছে 5টি মরুভূমি, তার ওপারে গেছো কি চলে তুমি, ঘাসের শান্তি শিশির ভালোবেসে। আমাদের অনেক অনেক শেষ বেলায় অনেক অনেক অনুরোধ আসছে। সব থেকে বেশি অনুরোধ বোধহয় পীরসুজের ওপর পিতলের প্রদীপের জন্য এসছে, রবীন্দ্রনাথের কবিতা। আমার মনে হয় এই কবিতাটি পড়লেই আমাদের সময় আজকে শেষ হয়ে যাবে। আমি জানি না কিভাবে এই সময়টি যাবে। এখন দীর্ঘ কবিতা, আপনারা ধৈর্য ধরে যদি অপেক্ষা করেন, শোনেন, তাহলে হয়তো কবিতাটি পড়া সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, পীরসুজের উপর পিতলের প্রদীপ। কবিতাটি পড়ার আগে একটু প্রেক্ষাপট যদি বর্ণনা করে নিই। আমাদের পুরোনো দিনগুলোতে আমাদের যারা মুরব্বী ছিলেন, দাদি নানিরা অথবা বাবা মায়েরাও আমাদের বাচ্চা কাচ্চাদের গল্প শুনিয়ে সন্ধ্যাবেলা
যে তাদের গল্প শিখাতেন এবং আমাদের রূপকথাগুলোকে তুলে আনতেন, উপকথাগুলোকে তুলে আনতেন এবং তাদের ঘুম পাড়ানি গানের সাথে সাথে এ ধরনের কিছু গল্পও শোনাতেন। ওরকম কিছু রঘু ডাকাত একটি চরিত্র ছিল সেই সময়, সেই ডাকাতের গল্প এটি। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কি দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল বাবরি করা, মিশ কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস। হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি, দক্ষিণের হাওয়া লাগা ঝাউ ডালের মতো দুলছে মনের ভেতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখা ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘণ্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাতে ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বৎসা করে। কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশ বনের ভেতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বেহারা পালাবি কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো জমদূতের মতো। পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তার গালে মারল একটা প্রচন্ড চড়। পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, মুখে ভূষর কালি।